Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। নির্ঝরের স্বপ্ন নিবেদিত আজকের গল্প ইদা রায় গন্ডগোল। রচনা শীর্ষেন্দু মুখোপাধ্যায়। মশাই, জলে ভেজানো ভাত যেমন পান্তা ভাত, তেমনি দিন রাত জলের মধ্যে থেকে থেকে আমরা পান্তা ভূত হয়ে গেছি। ভূতের সংখ্যা বাড়ানোর জন্য এত কষ্ট করলো, সে কষ্ট বৃথা যেতে দেবেন না ঠাকুর মশাই, দেবেন না, না দেবেন না। এও একটি কূট প্রশ্ন। শুরু করছি আজকের গল্প ইদা রায় গন্ডগোল। গাঁয়ে একটা মাত্র ভালো জলের ইনারা। জল যেমন পরিষ্কার তেমনি সুন্দর মিষ্টি স্বাদ, আর সেই জল খেলে লোহা পর্যন্ত হজম হয়ে যায়। লোহা হজম হওয়ার কথাটা কিন্তু গল্প নয়। রামু বাজিকর সেবার গোবিন্দপুরের হাটে বাজি দেখাচ্ছিল। সে জলজ্যান্ত পেরেক খেয়ে ফেলতো, আবার উগড়েও ফেলতো। আসলে কি আর খেত? ছোট ছোট পেরেক মুখে নিয়ে গেলার ভান করে জিভের তলায় কে গালে হাপিস করে রেখে দিত। তার রামুর আর সেদিন নেই, বয়স হয়েছে, দাঁত কিছু পড়েছে, কিছু নড়েছে। কয়েকটা দাঁত শহর থেকে বাঁধিয়ে এনেছে, তো সেই পড়া নড়া আর বাঁধানো দাঁতে তার মুখের ভিতর এখন বিস্তর ঠোকাঠুকি গন্ডগোল। কোনো দাঁতের সঙ্গে কোনো দাঁতের বনে না। খাওয়ার সময় মাংসের হাড় মনে করে নিজের বাঁধানো দাঁতও চিবিয়ে খেয়ে ফেলেছিল রামু। সে এক অন্য ঘটনা, থাকবে। কিন্তু এই রকম গন্ডগোলে মুখ নিয়ে পেরেক খেতে গিয়ে ভারী মুশকিলে পড়ে গেল সেবার। পেরেক মুখে অভ্যেস মতো এক গ্লাস জল খেয়ে সে বক্তৃতা করছে। ফেরেক তো ফেরেক, ইচ্ছি করলে হাওড়া ব্রিজও আমি খাই নিতে পারি। সেবার একেবারে গিয়েছিলাম একেবারে খাবো বলি, সরকার একেবারে টের পাই আমারে ধৈরে একেবারে জেলে পড়ার উপক্রম। তাই কোন রকম একেবারে পালিয়ে বাসি। বক্তৃতা করার পর সে আবার যথা নিয়মে ওয়াক তুলে ওগ্রাতে গিয়ে দেখে পেরেক তো মুখে নেই একটাও। বেবাক জিভের তলা আর গালের ফাঁক থেকে সাফ হয়ে একেবারে জলের সঙ্গে পেটে গিয়ে সেঁধিয়েছে। সর্বনাশ! টের পেয়ে রামু ভয় খেয়ে চোখ কপালে তুলে যায় আর কি। পেটের মধ্যে 8-10টা পেরেক, এ তো সোজা কথা নয়। 8 ঘন্টার মধ্যে পেটের ব্যথা, মুখে গ্যাজলা। ডাক্তার কবিরাজ এসে দেখে বলল, অন্ত্রে ফুটো, পাকস্থলিতে ছেঁদা, খাদ্যনালী লিক, বলেন কি? ফুসফুস ফুটো হয়ে বেলুনের মতো হাওয়া বেরিয়ে যাচ্ছে। না, আশা নেই। সেই সময় একজন লোক বুদ্ধি করে বলল, পুরনো ইদারা জল খাওয়াও দেখি, পুরনো ইদারা জল খাওয়াও। আর সেই ঘটি ভরা সেই জল খেয়ে রামু 8 ঘন্টা খানেকের মধ্যে গা ঝাড়া দিয়ে উঠল।
শেষ পর্যন্ত দেখা গেল সত্যি লোহা হজম হয়ে গেছে। ইঁদারার জলের খ্যাতি তো এমনিতেই ছিল, এই ঘটনার পর আরো বেড়ে গেল। বলতে কি গোবিন্দপুরের লোকের এই ইঁদারার জল খেয়ে কোনো ব্যায়ামই আর হয় না। কিন্তু ইদানিং একটা বড় মুশকিল দেখা দিয়েছে। ইঁদারায় বালতি বা ঘটি নামালে দড়ি ছিঁড়ে যায়। দড়ি সবসময় যে ছেড়ে তাও নয়, অনেক সময় দেখা যায় বালতির হাতল থেকে দড়ির গিঁট কে যেন সযত্নে খুলে নিয়েছে। কিছুতেই তো জল তোলা যায় না। যতবার দড়ি বাঁধা বালতি নামানো হয় ততবারই এক ব্যাপার। গাঁয়ের লোকেরা বুড়ো পুরুতমশের কাছে গিয়ে পড়ল। ও ঠাকুর মশাই, ঠাকুর মশাই, এটা বিহিত করেন। ঠাকুর মশাই। আর ঠাকুর মশাই মাথায় হাত দিয়ে বসেছিলেন। তিনি দুঃখের সঙ্গে বললেন, ভাড়া দড়ি তো দড়ি, আমি লোহার শেকলে বেঁধে বালতি নামালাম, তো সেটাও ছিঁড়ে গেল। তার উপরে দেখি জলের মধ্যে সব হুরুস্থুলো কাণ্ড হচ্ছে। দেখিস এখনো ইদারা জলে সমুদ্রের মতো করে ঢেউ খেলছে। কাল সন্ধ্যেবেলায় দেখলাম নিজের চোখে। বলি ও ইদারা জল আর কারোর খেয়ে কাজ নাই। 5টা গ্রাম নিয়ে হরিহর রায়ের জমিদারি। রায়মশাই বড় ভালো মানুষ, ধর্মভীরু, নিরীহ, লোকের দুঃখ সুখ বোঝেন। গোবিন্দপুর গাঁয়ের লোকেরা তার দরবারে গিয়ে হাজির। রায়মশাই কাছারি ঘরে বসে আছেন, ফর্সা নাদুস নুদুস চেহারা। নায়েব মশাই সামনে গিয়ে মাথা চুলকে বললেন, আগে গোবিন্দপুরের লোকেরা সব এসেছে দরবার করতে। রায়মশাই মানুষটা নিরীহ হলেও হাঁক ডাক একেবারে বাঘের মতো। রেগে গেলে তার ধারে কাছে কেউ আসতে পারে না। গোবিন্দপুর গাঁয়ের লোকেদের উপর তিনি মোটেই খুশি ছিলেন না। তার সেজো ছেলের বিয়ের সময় অন্যান্য গাঁয়ের প্রজারা যখন চাঁদা তুলে মোহর বা গয়না উপহার দিয়েছিল, তখন এই গোবিন্দপুরের নচ্ছার লোকেরা একটা দুধের গায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে এসে এক গাল হেসে নতুন বউয়ের হাতে সে গরু বাঁধা দড়ির একটা প্রান্ত তুলে দিয়েছিল। সেই থেকে রায়মশাইয়ের রাগ। গরুটা যে খারাপ তা নয়, রায়মশাইয়ের গোয়ালে এখন সেইটাই সবচেয়ে ভালো গরু। দুবেলায় 7 সের দুধ দেয় রোজ। বটের আঠার মতো ঘন আর মিষ্টি সেই দুধেরও একেবারে তুলনা হয় না। কিন্তু বিয়ের আসরে গরু এনে হাজির করায় চারিদিকে সে কি ছিচিক্কার। আজও সেই কথা ভাবলে রায়মশাই লজ্জায় একেবারে মুখ নামিয়ে ফেলেন। আবার রাগে তিনি রক্তবর্ণও হয়ে যান। সেই গোবিন্দপুরের লোকেরা দরবার করতে এসেছে শুনে রায়মশাই রাগে হুঙ্কার ছেড়ে বলে ওঠেন, কি চায় ওরা? সেই হুঙ্কারে নায়েব মশাই 3 হাত পিছিয়ে গেলেন, আর প্রজারা আঁতকে উঠে ঘামতে লাগলো। স্বয়ং রায়মশাইয়ের নিজের কোমরের কষি পর্যন্ত আলগা হয়ে গেল। গোবিন্দপুরের মাতব্বর লোক হলেন পুরুত চক্রবর্তী মশাই। তাঁর গালে সব সময় আস্ত একটা হত্যুকি থাকে, আজও ছিল। কিন্তু জমিদার মশাইয়ের হুঙ্কার শুনে একটু ভিড়মি খেয়ে ঢোক গিলে সামলে ওঠার পর হঠাৎ টের পেলেন মুখে হত্যুকিটা নেই। বুঝতে পারলেন চমকানোর সময় সেটা গলায় চলে গিয়েছিল। ঢোক গেলার সময় গিলে ফেলেছেন। আস্ত হত্যকিটা পেটে গিয়ে হজম হবে কিনা কে জানে। একটা সময় ছিল
যখন পেটে জাহাজ ঢুকে গেলেও চিন্তা ছিল না। গায়ে ফিরে পুরনো ইদারার এক ঘটি জল ঠক ঠক করে গিলে ফেললেই জাহাজ তো একেবারে ছাঁচড়া। বামুন ভোজনের নেমন্তন্নে গিয়ে সেবার সোনার গায়ে 2 বালতি মাছের মুড়ো দিয়ে রাঁধা ভাজা সোনার মুগের ডাল খেয়েছিলেন। আরেকবার সদি পিসে শ্রাদ্ধপ্রাশনে 1.5 খানা পাঁঠার মাংস। জমিদার মশাইয়ের সেজ ছেলের বিয়েতে 80 টুকরো পোনা মাছ, 2 হাঁড়ি দই আর 2 সের রসগোল্লা। গোবিন্দপুরের লোকেরা এমনিতেই খাইয়ে, তারা যেখানে যায় সেখানকার সব কিছু খেয়ে প্রায় একেবারে দুর্ভিক্ষ বাঁধিয়ে দিয়ে আসে। সেই গোবিন্দপুরের ভোজন প্রিয় লোকেদের মধ্যে চক্রবর্তী হলেন একেবারে চ্যাম্পিয়ন। তবে এসব খাওয়া দাওয়ার পিছনে আছে পুরনো ইদারার স্বাস্থ্যকর জল। খেয়ে সে জল খাও, পেট খিদে ডাকাডাকি করতে থাকবে। সেই ইদারা নিয়েই বখেরা। চক্রবর্তী মশাই হত্যুকি গিলে ফেলে ভারী দুশ্চিন্তায় পড়ে গেলেন। হত্যুকি এমনিতে বড় ভালো জিনিস, কিন্তু আজ তো হত্যুকি পেটে গেলে হজম হবে কিনা সেইটাই প্রশ্ন। পুরনো ইদারার জল পাওয়া গেলে হত্যুকি নিয়ে চিন্তা করার প্রশ্নই ছিল না। চক্রবর্তী মশাই করজোরে দাঁড়িয়ে বললেন, রাজা মশাই, হ্যাঁ বলো। আমাদের গোবিন্দপুর গায়ের পুরনো ইদারার জল বড় বিখ্যাত। কতকাল সেই জল খেয়ে কোনো রোগ বালাই আমরা গেয়ে একেবারে ঢুকতে দিইনি। তাই তো। কিন্তু বড়ই দুঃখের কথা, বুঝলেন কি না, এই ইদারার জল আর আমরা তুলতে পারছি না। আরে আরে হবে না, পাপের প্রায়শ্চিত্ত। আমার ছেলের বিয়েতে যে বড় গরু দিয়ে আমাকে অপমান করেছিলে, ছি 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 ছি, আপনাকে অপমান রাজামশাই? সেরকম চিন্তা আমাদের মরণকালেও হবে নাকো। তাছাড়া ব্রাহ্মণকে গোদান করলে পাপ হয় বলে কোনো শাস্ত্রে নেই। গোদান মহাপুণ্য কর্ম। রায়মশাইয়ের নতুন সভাপণ্ডিত কেশব ভট্টাচার্য মাথা নেড়ে বললেন, উঠ প্রশ্ন, কিন্তু কথাটা আপাতগ্রাহ্য। ইদারার কথা আমিও শুনেছি। সেবার গোবিন্দপুর থেকে পুরনো ইদারার জল আনিয়ে আমাকে খাওয়ানো হয়। খুব খুব উপকার পেয়েছিলাম। তা সে ইদারা কি শুকিয়ে গেছে নাকি? না 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 না, আগে না। তাহলে বলছি, তাতে এখনো কাকচক্ষু জল একেবারে টলমল করছে, কিন্তু সে জল হাতের কাছে থেকেও আমাদের নাগালের বাইরে। কেন কেন? দড়ি বেঁধে ঘটি বালতি যাই নামানো যায় তা আর মানে ওঠানো যায় না। দড়ি কে যেন কেটে নেয়, ছিঁড়ে দেয়, লোহা শিকলও কেটে দিয়েছে। কার এত সাহস? বলেন দেখি। এবার হুঙ্কার শুনে গোবিন্দপুরের লোকেরা একেবারে বেজায় খুশি হলো। নড়ে চড়ে বসলো। মাথার উপর জমিদার বাহাদুর থাকতে ইদারার জল বেহাত হবে, এ কেমন কথা? ঠাকুর মশাই বললেন, আগে আগে মানুষের কাজ নয়, এত বুকের পাটা কি কারোর আছে নাকি? গোবিন্দপুরের লেঠেলদেরকে কে না চেনে বলেন তো?
গোদের ওপর বিষ ফোড়ার মতো মাথার ওপর আবার আপনিও রয়েছেন। তাই তো। লেঠেলদের এলেমে না কুলালে আপনি শাসন করবেন। করব। কিন্তু কিন্তু এ কাজ যারা করছেন তারা তারা গিয়ে মানুষ নন, অশরীরী। সে কি? হ্যাঁ। গোদের উপর বিস্ফোরার উপমা শুনে একটু রেগে উঠতে যাচ্ছিলেন, কিন্তু অশরীরীর কথা শুনেই মুহূর্তের মধ্যে কানে হাত চাপা দিয়ে একেবারে টুকরে উঠলেন রায় মশাই। ওরে ওরে, বলিস না, বলিস না। সবাই তো একেবারে তাজ্জব। নায়েব মশাই রোষ কষায়িত লোচনে গোবিন্দপুরের প্রজাদের দিকে চেয়ে বললেন, মুখ সামলে কথা বলো। আর চক্রবর্তী মশাই ভয়ের চোটে দ্বিতীয় হত্যকিটাও গিলে ফেলতে ফেলতে অতি কষ্টে সামাল দিলেন। রায়মশাইয়ের বড় ভূতের ভয়, পারতপক্ষে তিনি ওনাম মুখেও আনেন না, শোনেনও না, কিন্তু কৌতূহলেরও তো শেষ নেই। খানিকক্ষণ কান হাতে চাপা রেখে খুব আস্তে একটুখানি চাপা খুলে বললেন, কি যেন বলছিলি? আগে সে অশরীরী কাণ্ড, বলিস না, খবরদার বলছি, বলবি না। বলবো না। রায় বাহাদুর আবার কানে হাত চাপা দেন। চক্রবর্তী মশাই বোকার মতো চারিদিকে চান, সবাই ওর মুখে চাওয়াচাওয়ি করে। নায়েব মশাই চুপ বলে একটা প্রচন্ড ধমক মারেন। একটু বাদে রায়বাবু আবার কান থেকে হাতটা একটু সরিয়ে বলেন, ওই ইদারার জলে কি যেন? আগে সে এক সাংঘাতিক ভুতুড়ে ব্যাপার। চুপ কর। রাম 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 রাম। আবার রায়বাবুর কানে হাত। খানিক পরে আবার তিনি বড় বড় চোখ করে চেয়ে বললেন, রেখে ঢেকে বল বাবা, রেখে ঢেকে বল। ঠিক আছে। আগে বালতিটা ঘটির সব দড়ি তেনারা কেটে নেন, শেকল পর্যন্ত ছাড়েন না। তাছাড়া ইডারার মধ্যে হাওয়া বয় না, বাতাসও বয় না, তবু তাল গাছের মতো একেবারে ঢেউ দেয়, হিলিমিলি করে কেঁপে ওঠে। বাবারে। ক্রমে ক্রমে অবশ্য সবটাই রায়বাবু শুনলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই তিনটাই মাটি করলি তোরা। নায়েব মশাই, হ্যাঁ হুজুর, আজ রাতে আমার শোবার ঘরে 4 জন দারোয়ান মোতায়েন রাখবেন কিন্তু। যে আগে। গোবিন্দপুরের প্রজারা হাত জোর করে বলল, হুজুর, আপনার ব্যবস্থা তো দারোয়ান দিয়ে করালেন, এবার আমাদের ইদারার একটা বিলি ব্যবস্থা করেন, নাহলে কি করি হবে? যা, ইদারা বুঝিয়ে ফেলগে। ও ইদারা রাখা ঠিক নয়। আর দরকার হলে আমি ইদারা বোঝানোর জন্য গাড়ি করে ভালো মাটি পাঠিয়ে দেবো খন। তা হয় না হুজুর, তা হয় না। কেন? ওই দ্বারা জল আমাদের কাছে ধন্বন্তরী। তাছাড়া জল তো নষ্ট হয়নি, ফোকাও লাগেনি। চুপ! কয়েকটা ভূত। ও না মুখে আনবি তো মাটি দিয়ে একেবারে পুঁতে ফেলবো। সবাই একেবারে চুপ মেরে যায়। রায়বাবু বেজার মুখে কিছুক্ষণ ভেবে ভট্টাচার্য মহাশয়ের দিকে চেয়ে বললেন, এ তো লেঠেলদের কর্ম নয়, একবার যাবেন নাকি সেখানে? রায়মশাইয়ের আগের সভাপণ্ডিত মুকুন্দ শর্মা 100 বছর পার করে এখনো বেঁচে আছেন, তবে একটু অথর্ব হয়ে পড়েছেন। ভারী ভুলো মন আর দিনরাত খাই। তাকে দিয়ে কাজ হয় না, তাই
নতুন সভাপণ্ডিত রাখা হয়েছে কেশব ভট্টাচার্যকে। কেশব এই অঞ্চলের লোক নন, কাশী থেকে রায়মশাই তাকে আনিয়েছেন। তার ক্ষমতা বা পাণ্ডিত্য কতদূর তার পরীক্ষা এখনো হয়নি, তবে লোকটিকে দেখলে শ্রদ্ধা হয়। চেহারাখানা বিশাল তো বটেই, গায়ের বর্ণ উজ্জ্বল। তা সেও বেশি কথা নয়, তবে মুখের দিকে চাইলে বোঝা যায় চেহারার চেয়েও বেশি কিছু এর আছে, সেটা হলো চরিত্র। জমিদারের কথা শুনে কেশব একটু হাসলেন। পরদিন সকালেই গৌগাড়ি চেপে কেশব রওনা হয়ে গেলেন গোবিন্দপুর। পিছনে পায়ে হেঁটে গোবিন্দপুরের সদুই লোক। দুপুর পেরিয়ে গাঁয়ে ঢুকে কেশব মোড়লের বাড়িতে একটু বিশ্রাম করে ইঁদারার দিকে রওনা হলেন। সঙ্গে গোবিন্দপুর আর আশেপাশের গাঁয়ের হাজার হাজার লোক। ভারী সুন্দর একটা জায়গায় ইঁদারাটি খোঁড়া হয়েছিল। চারিদিকে কলকে ফুল আর ঝুমকো জবার কুঞ্জবন। একটা বিশাল পিপুল গাছ ছায়া দিচ্ছে। ইঁদারার চারধারে বড় বড় ঘাসের বন। পাখি ডাকছে, প্রজাপতি উড়ছে। কেশব আস্তে আস্তে ইঁদারার ধারে এসে দাঁড়ালেন। মুখখানা গম্ভীর, সামান্য ঝুঁকে জলের দিকে চাইলেন। সত্যি কাক চক্ষু জল টলটল করছে। কেশব আস্তে করে বললেন, কে আছিস? উঠে আয়, নাইলে থুথু ফেলবো। ব্যাস, এই কথায় কি হলো কে জানে, ইঁদারার মধ্যে হঠাৎ একেবারে হুলস্থুল পড়ে গেল। প্রকাণ্ড প্রকাণ্ড ঢেউ দিয়ে জল একেবারে ইঁদারার কানা পর্যন্ত উঠে আসতে লাগলো, আর সেই সঙ্গে বো বো বাতাসের শব্দ। লোকজন তো এই কাণ্ড দেখে দৌড়ে পালাচ্ছে। শুধু চক্রবর্তী মশাই ভয়ে কাঁপতে কাঁপতেও একটু দূরে দাঁড়িয়ে আছেন। থুতু ফেলবেন না, থুতু ফেলবেন না, মরে গেলাম, থুতু ফেলবেন না। এই বলতে বলতে ইঁদারা থেকে শয়ে শয়ে ভূত বেরোতে থাকে। চেহারা দেখে ভরকাবার কিছু নেই, রোগা লিকলিকে কালো কালো সব চেহারা, তাও রক্ত মাংসের নয়, ধোঁয়াটে জিনিস দিয়ে তৈরি। সব কটার গা একেবারে ভিজে সব সব করছে, চুল বেয়ে জল পড়ছে। কেশব তাদের দিকে চেয়ে গম্ভীর হয়ে বললেন, ঢুকেছিলি কেন এখানে? আগে ঢুকেছিলি কেন? আগে ভূতের সংখ্যা তো বড্ডই কমে যাচ্ছে যে। এই ইঁদারার জল খেয়ে এ তলাটে কোনো রোগ বালাই নেই লোকের। 100-150 বছর হেসে খেলে বাঁচে, না মলে ভূত হয় কেমন করে? তাই ভাবলুম ইঁদারাটা দখল করে রাখি। বলে ভূতেরা মাথা চুলকোতে থাকে। কেশব বললেন, অতি কূট প্রশ্ন, কিন্তু কথাটা আপাতগ্রাহ্য। ভূতেরাও আশকারা পেয়ে বলে ওঠে, ওই যে চক্রবর্তী মশাই দাঁড়িয়ে রয়েছেন, ওর বয়সী 120 বছর। বিশ্বাস নয় জিজ্ঞেস করুন ওকে। বলে কি মশাই? এরা কি বলছে, সত্যি নাকি? না না, মানে ঠিক স্মরণ নেই। কূট প্রশ্ন, কিন্তু আপাতগ্রাহ্য। ঠিক এই সময় চক্রবর্তীর মাথায়ও ভারী কূট একটা কথা এলো। তিনি ফস করে বললেন, ভূতে নাকি মরে? সেটাও কূট প্রশ্ন, কিন্তু আপাতগ্রাহ্য। ভূত যদি নাই মরে তবে তবে সেটাও ভালো দেখায় না। স্বয়ং মাইকেল বলে গেছেন, জন্মিলে মরিতে হবে, অমর
কে কোথা কবে। হ্যাঁ তাও বলেছেন বটে। তা আমরা কি করবো? আমাদের তো হার্ট ফেল হয় না, ম্যালেরিয়া, ওলা ওঠা, সান্নিপাতিক, সন্ন্যাস রোগ তো হয় না, তাহলে মরবো কিসে? দোষটা কি আমাদের? তাহলে তাহলে দোষটা আমাদেরও নয় বাবা সকল, অতি কূট প্রশ্ন, কিন্তু অপটগ্রাহ্য। সপাচেক ছন্ন ছাড়া বিদঘুটে ভেজা ভূত চারিদিকে দাঁড়িয়ে খুব উৎকণ্ঠার সঙ্গে কেশবের দিকে তাকিয়ে আছে। কি রায় দেন কেশব? একটা বুড়ো ভূত কেঁদে উঠে বললে, মশাই, জলে ভেজানো ভাত যেমন পান্তা ভাত, তেমনি দিন রাত জলের মধ্যে থেকে থেকে আমরা পান্তা ভূত হয়ে গেছি। ভূতের সংখ্যা বাড়ানোর জন্য এত কষ্ট করলো, সে কষ্ট বৃথা যেতে দেবেন না ঠাকুর মশাই, দেবেন না, না দেবেন না। এও অতি কূট প্রশ্ন। চক্রবর্তী মশাই এবার আর আপাত গ্রাহ্য বললেন না, সাহসে ভর করে বললেন, তাহলে ভূতের মৃত্যুর নিদান থাকা চাই। না যদি হয় তবে আমিও ইদারার মধ্যে পুটু ফেলবো। আর আর তারও কি দরকার, এক্ষুনি আমি ওই ভূতগুলোর বাবা সকলের গায়ে একেবারে পুটু ফেলবো। চক্রবর্তী মশাই বুঝে গেছেন থুতুকে ভূতেদের ভারী ভয়। একেবারে বলার সঙ্গে সঙ্গে তো ভূতের আঁতকে উঠে 10 হাত পিছিয়ে চেঁচাতে থাকে, তুতু ফেলবেন না, তুতু ফেলবেন না, তুতু ফেলবেন না। কেশব চক্রবর্তী মশাইকে এক হাতে ঠেকিয়ে রেখে ভূতদের দিকে ফিরে বললেন, আচ্ছা আচ্ছা, চক্রবর্তী মশাই যে কূট প্রশ্ন তুলেছেন তা আপাতগ্রাহ্য বটে, আবার তোমাদের কথাও ফেলনা নয়, কিন্তু যুক্তি প্রয়োগ করলে দেখা যায় যে ভূত কখনো মরে না, কখনো না। সুতরাং ভূত খরচ হয় না, কেবল জমাই হয়। অন্যদিকে মানুষ 200 বছর বাঁচলেও একদিন মরবে, ঠিক ঠিক। সুতরাং মানুষ খরচ হয়, তাই তোমাদের যুক্তি টেকে না। অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট করেছি, তা হয় না। ঘটি বাটি যা সব কুয়োর জলে ডুবেছে সমস্ত তুলে দাও, তারপর ইঁদারা ছাড়ো, নইলে চক্রবর্তী মশাই আর আমি দুজনে মিলে না করবেন না, করবেন না। আর বলতে হলো না, জপা জপ ভূতেরা ইদারায় লাফিয়ে নেমে টনাটন ঘটি বালতি তুলতে লাগলো। মুহূর্তের মধ্যে ঘটি বালতির পাহাড় জমে গেল ইদারার চারপাশে। পুরনো ইদারায় এরপর ভূতের আস্তানা রইল না। ভেজা ভূতেরা গোবিন্দপুরের মাঠে রোদে পড়ে থেকে থেকে কদিন ধরে গায়ের জল শুকিয়ে নিল, শুকিয়ে আরো চিমড়ে মেরে গেল। এত রোগা হয়ে গেল তারা যে গায়ের ছেলেপুলেরাও আর তাদের দেখে ভয় পেত না। নির্ঝরের স্বপ্ন নিবেদিত শুনছিলেন আজকের গল্প ইদারায় গণ্ডগোল। রচনা শীর্ষেন্দু মুখোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে যারা কণ্ঠদান করেছেন তারা হলেন সূত্রধর সুমিতা, জমিদার ডাক্তার এবং ভূতের চরিত্রে সঞ্জয়, রামু নায়েব এবং চক্রবর্তী মশাই সুদীপ্ত, গ্রামের লোক এবং কেশব অরূপ।
গল্পের সম্পাদনা অরূপ দাস, মিউজিক এবং স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ।